প্রতিটি দিনের মতো আজও পৃথিবীতে ঘটছে অসংখ্য ঘটনা। কিছু ঘটনা আমাদের সতর্ক করে, কিছু শেখায় দায়িত্ব নিতে, আবার কিছু গল্প খুলে দেয় অজানা পৃথিবীর নতুন জানালা। শিশু কিশোরদের চোখে দেখা দেশ, সমাজ আর বিশ্বের এমনই কিছু গুরুত্বপূর্ণ গল্প নিয়ে স্বাগত। আপনারা দেখছেন মুক্ত খবর। আমি মোহাম্মদ জাফির হাসান। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। ডেঙ্গুতে শিশুদের বাড়তি ঝুঁকি, তাই প্রয়োজন বাড়তি সতর্কতা। নিরাপদ নয় পথপ্রাণীর জীবন, বাড়ছে নিষ্ঠুরতার ঘটনা। আকাশ ছোঁয়া বিস্ময়, বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। ডায়নোসরের ফসিল থেকে বিলাসবহুল হ্যান্ডব্যাগ, বিজ্ঞান ও ফ্যাশনের বিস্ময়কর মেলবন্ধন। আর বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। বর্ষার সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আর চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে এই রোগ দ্রুত জটিল হয়ে উঠতে পারে। তাই সময় মতো সচেতনতা আর প্রতিরোধী হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। বিস্তারিত জানাচ্ছেন আফরা রাইদা পৃথিয়া। জ্বর মানে সাধারণ ভাইরাল সংক্রমণ, এমনটা ভাবার সুযোগ নেই। বিশেষ করে ডেঙ্গুর এই সময়ে শিশুদের জ্বর হলে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, কারণ সামান্য অবহেলাও বাড়িয়ে দিতে পারে ঝুঁকি। চিকিৎসকদের মতে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু অল্প সময়ের মধ্যেই জটিল আকার ধারণ করতে পারে, তাই জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুদের ডেঙ্গুর লক্ষণও অনেক সময় বড়দের মতো স্পষ্ট হয় না। তীব্র শরীর ব্যথার পরিবর্তে বমি, কাশি, অতিরিক্ত দুর্বলতা, খেতে না চাওয়া কিংবা অস্বাভাবিকভাবে বেশি কান্নার মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই এসব লক্ষণকে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু শক সিন্ড্রোমের ঝুঁকিও তুলনামূলক বেশি, তাই সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসার পাশাপাশি প্রতিরোধেও সমান গুরুত্ব দিতে হবে। শিশুকে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামে রাখা, মশার কামড় থেকে সুরক্ষিত রাখা এবং বাসাবাড়ি ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার মতো ছোট ছোট পদক্ষেপই ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমাতে পারে। ডেঙ্গুতে শিশুদের ঝুঁকি বেশি, তাই জ্বরকে অবহেলা নয়, সময় মতো চিকিৎসা আর সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। আফরা রাইদা পৃথিয়া, মুক্ত খবর, 21 টেলিভিশন। একটি ভিডিও, কয়েক সেকেন্ডের একটি নির্মম দৃশ্য, কিন্তু সেই দৃশ্যই নতুন করে প্রশ্ন তুলেছে, আমরা কি সত্যিই প্রাণীর প্রতি যথেষ্ট দায়িত্বশীল? দেশের বিভিন্ন স্থানে বাড়তে থাকা পথপ্রাণী নির্যাতনের বাস্তবতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনা। নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় একটি পথকুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রাণীপ্রেমী সহ সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানান। কয়েক সেকেন্ডের এই ভিডিও আবারও পথপ্রাণীর নিরাপত্তা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এই ঘটনাই একমাত্র নয়। 2026 সালের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় একের পর এক পথকুকুর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। কোথাও বিষ প্রয়োগে হত্যা, কোথাও পিটিয়ে আহত করা, কোথাও আগুনে পুড়িয়ে দেওয়া, আবার কোথাও নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আলোচনায় আসে কেবল হাতে গোনা কয়েকটি ঘটনা, অথচ অসংখ্য নির্যাতন থেকে যায় লোকচক্ষুর আড়ালে। নরসিংদীর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। তবে প্রাণী অধিকার কর্মীদের প্রশ্ন, শুধু গ্রেপ্তারই কি দায়িত্ব শেষ? বারবার একই ধরনের অপরাধ ঘটলে প্রয়োজন দ্রুত তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যমান প্রাণী কল্যাণ আইন কঠোরভাবে বাস্তবায়ন। আমাদের যে আইন আছে
পশু এবং প্রাণী সংরক্ষণ যে আইন আছে ওই আইন 2019-এর আইন অনুযায়ী কোনো কুকুর বিড়াল বা কোনো প্রাণীকে হত্যা করা, আঘাত করা, যে কোনো ধরনের নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। তাদের মতে পথকুকুর হত্যা বা উচ্ছেদ কোনো স্থায়ী সমাধান নয়। টিকাদান, জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি, জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মানুষ ও পথপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। একের পর এক প্রাণী নির্যাতনের ঘটনায় প্রশ্নের মুখে মানবতা। এখন দেখার বিষয়, নরসিংদীর এই ঘটনার বিচার কেবল একটি মামলার মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি ভবিষ্যতের সব প্রাণী নির্যাতনের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হয়ে ওঠে। আজ একটি পথকুকুরের উপর নির্মমতা কাল হয়তো হারিয়ে যেতে পারে আমাদের মানবিকতার শেষ সীমাটুকু। তাই প্রাণী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার এবং আইন কার্যকরের দাবি এখন সময়ের সবচেয়ে বড় প্রত্যাশা। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। স্বাস্থ্য হোক কিংবা মানবিকতা, দুটোই গড়ে তোলে একটি সচেতন সমাজ। বিরতির পর থাকছে মানুষের কল্পনা শক্তি আর বিজ্ঞানের দুটি বিস্ময়কর গল্প। দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। মানুষের স্বপ্ন যখন প্রযুক্তির সঙ্গে হাত মেলায়, তখন সৃষ্টি হয় অসম্ভবকে সম্ভব করার গল্প। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার নির্মাণ সেই গল্পগুলোরই একটি। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান অর্ষা। ভাবুন তো, এমন একটি ভবন যার চূড়া যেন মেঘ ছুঁয়ে গেছে, নিচে দাঁড়িয়ে যার পুরোটা দেখতে হলে মাথা উঁচু করে তাকিয়ে থাকতে হয় অনেকক্ষণ। বিশ্বের সেই বিস্ময়কর স্থাপনাটির নাম বুর্জ খলিফা। উপযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই ভবনটির উচ্চতা প্রায় 828 মিটার, অর্থাৎ প্রায় 2717 ফুট। 163 তলা বিশিষ্ট বুর্জ খলিফা 2010 সালে উদ্ভাবনের পর থেকে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। 2004 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। প্রায় 6 বছরের নিরসল পরিশ্রমে বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশলী, স্থপতি ও হাজারো শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় এই স্থাপত্য বিস্ময়। শুধু উচ্চতার জন্যই নয়, তথাধুনিক সুযোগ সুবিধার কারণেও বুর্জ খলিফা বিশ্বজুড়ে সমাদৃত। এখানে রয়েছে বিলাসবহুল আবাসন, আধুনিক অফিস, 5 তারকা হোটেল, সুইমিং পুল, ফিটনেস সেন্টার, আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ এবং পর্যটকদের জন্য জনপ্রিয় অবজারভেশন ডেক। প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক এখানে আসেন। ভবনের উঁচু পর্যবেক্ষণ ডেক থেকে পুরো দুবাই শহরকে এক নজরে দেখার অভিজ্ঞতা পর্যটকদের কাছে হয়ে ওঠে স্মরণীয়। অসাধারণ নকশা, আধুনিক প্রযুক্তি এবং মানুষের অদম্য সৃষ্টিশীলতার প্রতীক হিসেবে বুর্জ খলিফা আজ শুধু একটি ভবন নয়, বরং আধুনিক বিশ্বের অন্যতম বিস্ময়। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, 21 টেলিভিশন। কোটি বছর আগের পৃথিবী আর আধুনিক বিলাসবহুল ফ্যাশনের জগৎ, দুই ভিন্ন সময়কে এক সুতোয় বেঁধেছে এক অভিনব উদ্ভাবন। ডাইনোসরের ফসিল থেকে তৈরি ব্যাগের এই বিস্ময়কর গল্প জানাচ্ছেন সৈয়দা আয়শা আসিফ। কখনো কি ভেবেছেন প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর জীবাশ্ম ভবিষ্যতের ফ্যাশনের অংশ হয়ে উঠতে পারে? বিজ্ঞান ও ডিজাইনের এক ব্যতিক্রমী সমন্বয়ে সেই অসম্ভবই এখন বাস্তব। গবেষক ও ডিজাইনারদের একটি দল টিরেনোসরাস রেক্সের জীবাশ্ম থেকে পাওয়া কোলাজেনের তথ্য বিশ্লেষণ করে তৈরি করেছেন একটি বিশেষ ধরনের ল্যাব গ্রোন লেদার। কোলাজেন হলো প্রাণীর ত্বক, হাড় ও পেশির গঠনের মূল প্রোটিন।
সেই প্রাচীন কাঠামোর অনুকরণে ল্যাবে তৈরি করা হয়েছে চামড়ার মতো একটি উন্নত উপাদান। এই উপাদান ব্যবহার করেই তৈরি হয়েছে নীলাভ রঙের একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ, যা বর্তমানে নেদারল্যান্ডসের আমস্টারডামের আর্টিস্ট গ্রোট মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে। গবেষকদের মতে এটি ভবিষ্যতের টেকসই ও প্রাণীবান্ধব ফ্যাশন শিল্পের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। তবে এই উদ্ভাবনকে ঘিরে বিতর্কও রয়েছে। অনেক বিজ্ঞানীর মতে এটিকে সরাসরি টি-রেক্স লেদার বলা বৈজ্ঞানিকভাবে পুরোপুরি সঠিক নয়, কারণ ডাইনোসরের আসল চামড়ার গঠন পুনর্নির্মাণ করা এখনও প্রায় অসম্ভব। বিতর্ক থাকলেও এই উদ্ভাবন দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের ফ্যাশন শুধু সৌন্দর্যের নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি আর টেকসই চিন্তার এক নতুন সংজ্ঞা। সৈয়দা আয়েশা আসিফ, মুক্ত খবর, 21 টেলিভিশন। অতীতের জীবাশ্ম থেকে আধুনিক উদ্ভাবন জানার পৃথিবী সত্যি বিস্ময়ে ভরা। আরও একটি ছোট্ট বিরতির পর ফিরছি আজকের বিশেষ আয়োজন নিয়ে। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম। এবার থাকছে আজকের বিশেষ আয়োজন। সব গল্পের সমাপ্তি হয় না, কিছু গল্প সময় পেরিয়েও মানুষের মনে বেঁচে থাকে। সাহস, স্মৃতি আর স্বপ্নে লেখা এমনই এক অধ্যায় নিয়ে আজকের বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। একটি ছোট্ট হাসি, একটি ঘর ভরা দৌড়ঝাঁপ, আর একটি পরিবারের সমস্ত ভালোবাসা। 6 বছর বয়সী রিয়া গোপ ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। কিন্তু 2024 সালের জুলাইয়ের অস্থির সময় সেই ছোট্ট জীবনের গল্প হঠাৎই থেমে যায়। 2 বছর পেরিয়ে গেছে, তবুও রিয়ার ঘর, তার খেলনা আর অসংখ্য স্মৃতি আজও আগের মতোই সাজিয়ে রেখেছে পরিবার। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। তবে রিয়ার স্বজনদের ভাষায় সবচেয়ে বড় প্রাপ্তি হবে সন্তান হারানোর ন্যায় বিচার। বাংলাদেশে 2024-এর 5 আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে যে প্রায় 2000-এর মতো মানুষ নিহত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই শিশু রিয়া গোপ। তার পরিবারের সাথে আজকে দেখা করলাম এবং তাদেরকে একটা অনুদান দেওয়ার চেষ্টা করলাম। তো এটা আসলে অনুদান দিয়ে বা তাদেরকে এই বিভিন্ন ধরনের সান্ত্বনা দিয়ে এটাকে আপনার পূরণ করা সম্ভব নয়। রিয়ার কথা বলতে গিয়ে আজও কেঁদে ফেলেন তার স্বজনরা। ছোট্ট মেয়েটির হাসি, দুষ্টুমি আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো যেন এখনো জীবন্ত হয়ে আছে তাদের মনে। এই সমাজে বিচার নাই, আমাদের জন্য কোনো বিচার নাই। কে মারছে, কারা মারছে সেটাও আমরা বলতে পারবো না, আর এটার বিচার কখনো হবেও না। চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন লড়াই করার পর রিয়া মারা যায়। সেই শোক আজও কাটিয়ে উঠতে পারেননি তার মা। মেয়ের স্মৃতি এখন তার বেঁচে থাকার সঙ্গী। এই বোঝা আমি কেমনি নো, ওই সারা জীবন যে বন্ধু বাঁচতে তখন আমি এই বোঝা সহ্য করতে পারতেছি না। রিয়া গোপ হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্টরা বলছেন তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। পরিবারের একটাই প্রত্যাশা, সত্য উদ্ঘাটিত হোক আর দোষীরা আইনের মুখোমুখি হোক। নারায়ণগঞ্জ সদর থানার মামলা নাম্বার 17/2025, এই মামলায় আমাদের একটা ছোট্ট শিশু রিয়া গোপ
তাকে হত্যা করা হয়। তারপর পুলিশ বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে। যে আপনারা হয়তো জানেন যে এই মামলায় আসলে কাউকেই আসামি করা হয় নাই, অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় এই পর্যন্ত 5-6 জন আসামি গ্রেপ্তার হয়েছে। আসলে যখন একটা ঘটনা ঘটে যায়, ঘটনার পর আসামি শনাক্ত করতে না পারলে শনাক্ত করতে একটু সময় লেগে যায়। একটা 164 বা পুলিশ আসামির মাধ্যমে সেটা আদায় করে আনতে হয়, তদন্ত করে। আমরাও এতগুলি মামলার চাপে রিয়া গ্রুপ কিন্তু একটা চাঞ্চল্যকর মামলা। আমরা রিয়া গ্রুপের এই মামলাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখছি, চেষ্টা করছি, আশা করছি খুব শিগগিরই এটা কোনো রেজাল্ট দিতে পারবো। রিয়ার গল্প শুধু একটি পরিবারের নয়, একটি থেমে যাওয়া শৈশবের গল্প। আর সেই গল্প আজও অপেক্ষা করে ন্যায় বিচারের। রাদিয়া ইসলাম হৃদি, মুক্ত খবর, 21 টেলিভিশন। আজকের পর্বে আমরা দেখলাম সচেতনতা কিভাবে জীবন রক্ষা করতে পারে, সহমর্মিতা কিভাবে একটি সমাজের পরিচয় হয়ে ওঠে, আর মানুষের কৌতূহল কিভাবে ছুঁয়ে যায় আকাশ, ইতিহাস আর ভবিষ্যৎকে। মুক্ত খবর বিশ্বাস করে প্রতিটি প্রশ্ন নতুন জানার দরজা খুলে দেয়, আর প্রতিটি ভালো কাজ বদলে দিতে পারে একটি পৃথিবী। জানুন, ভাবুন আর চারপাশের প্রতি দায়িত্বশীল থাকুন। আমি মোহাম্মদ জাফির হাসান আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।